নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আজকের গল্প নবনীতা দাস রয়ের লেখা এগরোল। গল্প পাঠে আরজে সৃজন। অন্যান্য চরিত্রে পিন্টু, সৌমদীপ, শুভ, সৌপর্ণ, শিখা, মৌমিতা, মহিলা পুলিশ স্বাগতা, রিমা, সাথী, মৌয়ের বাবা প্রদীপ্ত, মৌয়ের মা সুতপা, মৌ গল্পের সূত্রধার এবং সমগ্র পরিচালনায় আমি নবনীতা, পোস্টার ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন সৌমেন। আমরা কৃতজ্ঞতা জানাই 86.7 তোমার FM, ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স, গল্পের তৈরি ফেরারিমন, আ পিওর সোল, আখ্যান মঞ্জুরি, আড্ডাবাজ ইউটিউব চ্যানেলগুলোকে। গল্প শুরুর আগে একটি আবেদন, আপনারা ভালোবাসেন বলেই গল্প শোনেন। আমাদের শিল্পীদের কাছে এই ভালোবাসা পৌঁছে দিতে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের শিল্পীরা আরও বেশি উৎসাহ পেয়ে তাদের সেরাটি আপনাদের কাছে উপস্থাপন করতে পারবেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প এগরোল। বাবা, কি ঝাল দিয়েছ গো, জিভটা পুরো জ্বলে গেল। এগরোলে দুটো কামড় বসিয়ে বলে উঠল মৌ। ঝাল? কি বলছো? কালকেই তো বললে ঝাল হয়নি একটু, তাই তো আজ বেশি করে লঙ্কা দিয়ে করলাম তোমার জন্য। কাল কাল ঝাল হয়নি, আর আজকে মারাত্মক ঝাল দিয়েছো। এ নাও নাও নাও, খেয়ে দেখো না, খেয়ে দেখো এক কামড় নাও। না, তুমি খাও। সারাদিন ডিম আর পেঁয়াজের গন্ধে আমার এগুলো খেতে আর ভক্তি আসে না। মৌ এগরোলের পেপারটা খুলে এগরোল থেকে লঙ্কাগুলো বার করতে শুরু করে। মৌ কয়েকদিন ধরেই আবদার করছে যে ওর রাতে এগরোল খাবে। অনেকবার মানা করেছিল পিন্টু, কিন্তু ও খাবেই। তাই গতকাল নিয়ে এসেছিল স্পেশাল করে বানিয়ে, কিন্তু তাতে নাকি একটুও ঝাল ছিল না। তাই আজ আবার নতুন করে বানিয়েছে, কিন্তু আজকে নাকি খুব বেশি ঝাল হয়ে গেছে। পিন্টু কিছু বলে না, সোজা ঢুকে যায় বাথরুমে স্নান করতে। মৌ এগরোলটা খাওয়া শেষ করে রান্নাঘরে গিয়ে পিন্টুর খাবারটা বাড়তে শুরু করে। ওর দোকান থেকে এসে খুব খিদে পায়। সেই বিকেলবেলা থেকে টানা রোল চাউমিন বানাতে বানাতে মাঝে মধ্যে চা খাওয়ারও সময় পায় না সে বেচারা। তাই কোনো মতে দোকান থেকে বাড়িতে এসে স্নান সেরে খেয়ে দিয়ে একেবারে বিছানায়। মৌ স্কুল থেকে ফিরে বিকেলবেলা রান্নাবান্না সারে। এইভাবেই চলছে ওদের দুজনের জীবন। প্রায় 12 বছর ধরে মৌ পিন্টুর সাথে আছে। এই চল, আজ এগরোল খাবি? এগরোল? ওর তো অনেক দাম, আমার কাছে তো অত পয়সা নেই। ঠিক আছে চল, আজ আমি তোকে খাওয়াচ্ছি। না না, আমি খাবো না। আরে ঠিক আছে, চল তো। মৌ আর শিখা দুজনই টিউশন পড়ে ফিরছিল। রাস্তায় এই পিন্টুর রোলের দোকানের সামনে দিয়ে রোজ যায় ওরা দুজন। দুজনেরই খেতে খুব ইচ্ছে করে, কিন্তু ওদের তো অত পয়সা নেই। তাই আজ শিখা ওর মায়ের কাছ থেকে বায়না করেছে। অনেক করে বলার পর মা ওকে 40 টাকা দেয় ওদের দুজনের জন্য, কারণ উনি জানেন মৌয়ের কাছে হয়তো 10 টাকাও থাকবে না। দুটো এগরোল দিন তো, একটু বেশি করে লঙ্কা দিয়ে। শিখা বলে পিন্টুকে। পিন্টু বলে, একটু দাঁড়াতে হবে, 10টা পার্সেলের অর্ডার আছে। ঠিক আছে। চল না শিখা, খেতে হবে না, দেরি হবে বলছে তো। আর এত টাকা খরচ করি বা কি হবে বলতো? মা টাকা দিয়েছে তো, তোর আমার দুজনেরই। টাকা দিলেই খরচ করতে হবে? ওই 40 টাকা কত প্রয়োজন আমাদের কাছে জানিস? একদিন তো খাবো। মৌ আর কিছু বলে না। পিন্টু এগরোল বানাতে বানাতে ওদের কথা শুনছিল। পিন্টু এই 6 মাস হলো দোকানটা দিয়েছে। উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করে আর কলেজে ভর্তি হতে পারেনি ও। বাবা মারা যাওয়ার পর 4 বছর খুব কষ্ট করে ওর মা পড়াশুনো চালিয়েছে, তারপর আর কলেজে ভর্তি করতে পারেনি। পিন্টুর একটু আক্ষেপ আছে তার জন্য, কিন্তু কি করবে, সবার জন্য তো আর পড়াশুনো নয়। কিন্তু সেই সময় ওর বন্ধুর কাছ থেকে এই এগরোলের দোকান করার আইডিয়াটা পায়। ওর এই বন্ধুর বাবার কাছ থেকে বেশ কিছু টাকা ধার করে
আর নিজে কিছু টাকা দিয়ে দোকানটা খোলেও। মোটামুটি ভালোই চলছে দোকানটা। পুজোর সময় আরও ভালো ব্যবসা হবে বলে তার মনে হয়। আর কিছুদিনের মধ্যেই হয়তো সে ধার করা টাকাগুলো সব শোধ করে দিতে পারবে। মৌয়ের কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে যায় ওর। মনে মনে ভাবে, কারো কাছে ফাস্ট ফুড খাওয়াটা বিলাসিতা, আর কারো কাছে হয়তো অতিরিক্ত ব্যয়। পিন্টু পার্সেলটা রেডি করে ওদের এগরোল দুটো বানানোর প্রস্তুতি নেয়। ওই দিনই প্রথমবার দেখেছিল মৌকে পিন্টু। এগরোল দুটো তৈরি করে শিখা আর মৌয়ের হাতে দেয়ও। মৌ সেদিনও এগরোলে দুটো কামড় বসিয়ে বলেছিল, কি ঝাল! চলে গেল পুরো জিভটা। ওমা, আমার কি দোষ? আপনার বান্ধবী তো বললো বেশি করে ঝাল দিতে। মৌ আর কথা বাড়ায়নি। নাক আর মুখের জল টানতে টানতে এগরোলটা খেতে থাকে। তারপর ওকে টাকা মিটিয়ে ওরা চলে যায়। এরপর 2 সপ্তাহ কাটে। আবার একদিন শিখা বলে, চল আজকেও এগরোল খাই। আচ্ছা, খাবো, কিন্তু আজ কিন্তু ঝাল দিতে বলবি না। শিখা আর মৌ গিয়ে দুটো এগরোল অর্ডার দেয় পিন্টুর দোকানে। মৌ বলে, দেখুন, আমারটাতে কিন্তু একদম ঝাল দেবেন না। পিন্টু মাথা নেড়ে দুটো এগরোল তৈরি করতে থাকে। মৌ শিখাকে বলে, আজ কিন্তু আমি টাকা দেবো, শিখা। আচ্ছা, সে না হয় দিস। এগরোল দুটো পিন্টু শিখা আর মৌয়ের হাতে দেয়। মৌকে দিতে গিয়ে পিন্টু ওর হাতে একটা কালো দাগ লক্ষ্য করে, একটা কালশিটে। পিন্টুর কৌতূহল হয়, কিন্তু কি কারণে তা বুঝতে পারে না। কত কাস্টমার তো ওর দোকানে আসে, কই কখনো তো কারো সম্বন্ধে জানার ইচ্ছে ওর হয় না। তবে তবে এই দুদিনে এই মেয়েটিকে দেখে কেন এমন হচ্ছে পিন্টুর? আজ এগরোলটা ঠিকঠাক আছে। আমি খেলে না, এরপর থেকে এইভাবেই বানাবেন কিন্তু। আচ্ছা, ঠিক আছে। মৌ দুটো 20 টাকার নোট পিন্টুর হাতে দেয়। এই প্রথমবার মৌয়ের হাতের স্পর্শ পায় পিন্টু। কি সুন্দর মোলায়েম এক স্পর্শ। এরপর একদিন মৌ ফিরছিল টিউশন পড়ে। শিখা সেদিন কোনো কারণে পড়তে যায়নি। পিন্টুর দোকানেও আজ কাস্টমার নেই। পিন্টু মৌকে দেখতে পায়, একটু ইতস্তত করে ডাকে মৌকে। এই এই যে, এদিকে, ও ম্যাডাম। মৌ ফিরে তাকায়, দেখে পিন্টু ডাকছে। ও এগিয়ে যায় দোকানের কাছে, জিজ্ঞাসা করে, আমাকে ডাকছেন? অনেক দিন যে আমার দোকানে কিছু খান না। আমি কি ভালো বানাই না, নাকি অন্য কোনো দোকানও আছে? হিমা, না না, একদম না। আসলে রোজ রোজ খেতে তো পয়সা লাগে, আমার তো পয়সা নেই। আপনার যদি আমার এগরোল খেতে ভালো লাগে, তবে আপনার আর আপনার বান্ধবীর জন্য কোনো টাকা লাগবে না। বারে, আমাদের বিনা পয়সা খাওয়াবেন কেন? আর আমরাই বা কেন খাবো? ম্যাডাম, পৃথিবীতে সব কিছুকে পয়সার মাপকাঠিতে মাপা যায় কি? এমন অনেক সম্পর্ক তৈরি হয় না? এই কথাটা শুনে মৌয়ের মনটা কেমন যেন করে ওঠে, কিন্তু কি তার কারণ তাও বুঝতে পারে না। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। এত সুন্দর করে যে কথা বলতে পারে তার এগরোলের দোকান। কি করব বলুন, উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশুনো করতে পারলাম না। কলেজে ভর্তি হতে পারলাম কই। আমার মা না খুব কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে। আমার বাবা একটা অমানুষ, মা না থাকলে আমার যে কি হতো। এই নাও, এগরোলটা খাও, কিন্তু মনটা ভালো করো। এই বলে মৌয়ের হাতে এগরোলটা তুলে দেয় পিন্টু। পিন্টু আজ কিছুতেই টাকা নেয় না। মৌয়ের আজ বাড়ি ফিরে বেশ অন্যরকম লাগছে। দেওয়ালে টাঙানো ছোট আয়নাটাতে নিজেকে একটু দেখে নেয়। টিউশন থেকে ফিরে এসে ও যে বেশ ক্লান্ত, তা ওর মুখের ভাব দেখলেই বোঝা যায়। কিন্তু আজ বেশ ভালো লাগছে ওর। শারীরিক ক্লান্তি ছাপিয়ে যেন একটা ভালো লাগার আবেশ ধীরে ধীরে ওকে ঘিরে ধরছে।
এই হাতচ্ছারি, কি করছিস বাড়িতে সারাদিন? বলে একটা বিশ্রী গালাগাল দেয় মৌয়ের বাবা। এটা ওদের রোজগারের ঘটনা, কিন্তু আজ বাবা এত তাড়াতাড়ি ফিরেছে বিকেলে। এক একদিন তো মাঝরাতে ফেরে, আবার কখনো কখনো ফেরেই না। মৌয়ের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হলো আজ এত সাত সকালবেলা ফিরলে যে? কেন, এতে কি তোদের মার মেয়ের খুব অসুবিধা হলো বুঝি? হ্যাঁ, আমি না থাকলে তোরা মা মেয়ে ঘরে অন্য মানুষ ঢোকাস না? শোন, আমার কিছু জানতে বাকি নেই। কি ভাবলি আমি বাড়িতে থাকি না বলে কি কিছুই বুঝি না? হ্যাঁ, ছি 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 ছি, আমাদের সম্বন্ধে এই সমস্ত কথা বলতে তোমার মুখে একটুও বাধে না? সারাদিন তো মদ গিলে পড়ে থাকো বাইরে। মেয়ের পড়াশোনা কিভাবে চলে জানো? পড়াশুনো করে কোন বিলেতে যাবে তোর মেয়ে? বললাম একটা ভালো পাত্র দেখেছি, বিয়ে দিয়ে দিই। তা না, মার মেয়ের এক গো, মেয়ে নাকি পড়াশুনো করবে। ঢং দেখে আর বাঁচি না। উনি ঠিক করবেন পাত্র আমার মেয়ের জন্যে। এর থেকে মেয়েকে বলবো গলায় দড়ি দিয়ে মরতে, নইলে সারা জীবন এইভাবে জ্বলে পুড়ে মরতে হবে আমার মতন। কি বললি? তোর এত সাহস? বলে ছুটে এসে একটা চড় কষায় মৌয়ের মায়ের গালে। মৌ ছোটবেলায় খুব ভয় পেত, এখন আর পায় না, বরং প্রতিবাদ করে। সেদিনও প্রতিবাদ করতে গিয়ে লাঠির আঘাত পড়েছিল মৌয়ের হাতে, যার কালশিটে দেখেছিল পিন্টু এগরোলটা দেওয়ার সময়। আজও মৌ আর চুপ করে থাকতে পারল না, দৌড়ে এলো বাইরে, চেঁচিয়ে বলল, বাবা, বাড়িতে এসে তো চুপ করে থাকো, নইলে নইলে বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার বাড়ি, আর আমার বাড়ি থেকেই বার করে দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। দেখবে দেখবে আমার সাহস দেখবে? দাঁড়াও দাঁড়াও, আসছি আমি। বলে ঘরের ভেতর থেকে একটা লাঠি নিয়ে আসে। মৌয়ের এই রূপ দেখে ওর বাবা একটু ঘাবড়ে যায়, যেন একটু চুপসে যায় সে। গজগজ করতে করতে ঘরে ঢুকে একটা কিছু নিয়ে আবার ঘর থেকে বেরিয়ে যায়। আজকাল টিউশন পড়ে ফেরার সময় প্রায় প্রত্যেক দিনই শিখা আর মৌ এগরোল খায় পিন্টুর দোকান থেকে। পিন্টু যে মৌয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা শিখা বুঝতে পারে। মৌয়ের কাছে কোনো ফোন নেই, তাই পিন্টু ওইটুকুই কথা বলতে পারে মৌয়ের সাথে যতক্ষণ ওরা ওই দোকানে থাকে। পিন্টু মনে মনে ভাবে, এভাবে কতদিন চলবে? একদিন না একদিন তো মনের কথা বলতেই হবে মৌকে। কিন্তু শিখা যে ওর সঙ্গে সব সময় থাকে, তাই পিন্টু একদিন একটা বুদ্ধি বার করে। এগরোলের কাগজের ওপর লেখে, আমার সাথে আগামী রবিবার দেখা করবে মৌ, ঠিক বিকেল 5টায় গঙ্গার ঘাটে। যদি তুমি দেখা করতে চাও, কাগজের টুকরোটা ছিঁড়ে দোকানের কাউন্টারে ফেলে দিও। আমি বুঝে যাব যে তুমি রাজি। আসবে তো? সেদিন ওই নির্দিষ্ট কাগজে এগরোলটা ভাঁজ করে মৌকে দিতে দিতে পিন্টুর বুকটা ধুকপুক করছিল। যদি মৌ লেখাটা দেখতে না পায়। মৌ এগরোলের কাগজটা ছিঁড়তে গিয়ে একটু থমকে যায়। কিছু একটা লেখা আছে, কিন্তু অস্পষ্ট হয়ে গেছে তেলে। এগরোলটা খেয়ে কাগজটা সন্তর্পণে ব্যাগে ভরে নেয় ও। পিন্টু লক্ষ্য করে সেটা। এখন আর টাকা নিয়ে সাদাসাদি করে না, কারণ পিন্টু নিতেই চায় না। কাজেই এগরোলটা খেয়ে চলে যায়। পিন্টু ভাবে, এটা কি হলো? মৌ কাগজটা ব্যাগে ভরে নিল কেন? পিন্টু একটু হতাশ হয়। হঠাৎ দেখতে পায় মৌ ফিরে আসছে, কিন্তু এবার সে একা, শিখা তো নেই। দোকানের সামনে এসেই এগরোলের কাগজটা ছুঁড়ে দেয় পিন্টুর কাউন্টারের ওপর। ছুঁড়ে দিয়েই মুচকি হেসে পালিয়ে যায় মৌ। পিন্টুর মনটা আনন্দে লাফিয়ে ওঠে। তাহলে আগামী রবিবার দেখা হচ্ছে মৌয়ের সাথে গঙ্গার ঘাটে। পিন্টু বিকেল 4:30 সুন্দরভাবে ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে যায় গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। অধীর আগ্রহে অপেক্ষা করে মৌয়ের জন্য। 5:15 নাগাদ এসে পৌঁছায় মৌ। একটা খুব সস্তার শাড়ি পরে সে সেদিন এসেছিল। কি সুন্দর লাগছিল ওকে সেদিন। পিন্টু মনে মনে কল্পনা করে, মৌকে যদি একটা ছাপা শাড়ি পরে এত মিষ্টি লাগতে পারে, তাহলে টুকটুকে লাল বেনারসিতে কত মোহময়ী না লাগবে। কি
ভাবছো? একটা সুন্দর ছবি আঁকছি কিসের ছবি? তোমার। মৌ লজ্জা পেয়ে মাথা নিচু করে। পিন্টু এগিয়ে আসে মৌয়ের কাছে। ওদের পেছনে তখন অস্তমিত সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে। জলের ওপরে সূর্যের আলোর সরল রেখা ওদের মুখে প্রতিফলিত হয়ে আরও উজ্জ্বল দেখাচ্ছে। পিন্টু আরও একটু এগিয়ে আসে মৌয়ের কাছে। মৌয়ের তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে দেখে ওদের গলির মুখে বেশ কিছু লোকের জটলা। সবাই যেন ওর দিকে তাকিয়ে কিছু একটা গুঞ্জন করছে। মৌ এগোতে যাবে ওর বাড়ির দিকে। রাস্তার একটু দূরে একটা পুলিশের গাড়ি। বুকটা ছ্যাঁত করে ওঠে মৌয়ের। বাড়ির সামনে দেখে 5-6 জন পুলিশ দাঁড়িয়ে, 2 জন মহিলা পুলিশও আছে। ওকে ঢুকতে দেখে মানুষের গুঞ্জন একদম বন্ধ হয়ে যায়। সবার দৃষ্টি কেন্দ্র যেন এখন মৌ। মৌ উদ্দেশ্যহীনভাবে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত ভিড় কেন? একজন মহিলা পুলিশ এগিয়ে আসে মৌয়ের কাছে, জিজ্ঞাসা করে, আপনি কে? নো, আমি এই বাড়ির মেয়ে। কি হয়েছে? আপনার মাকে আপনার বাবা বঁটি দিয়ে খুন করেছে। তারপর পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পাড়ার লোকেরা ধরে ফেলে, তারপর আমাদেরকে খবর দেয়। মৌয়ের পৃথিবীটা যেন দুলে ওঠে। ওর বাবা যে ওর মাকে মারতো সেটা তো ও ছোট থেকেই জানে। তাই বলে খুন করেছে ওর মাকে? এতটা নীচ, এতটা অমানুষের বাবা? মৌ কাঁদতে কাঁদতে বলে, আমার মা কোথায়? ঘরে কাপড় চাপা দিয়ে রাখা আছে, যান গিয়ে দেখে আসুন। মৌয়ের পাগুলো যেন কেউ মাটির মধ্যে গেঁথে দিয়েছে। ও আর এগোতে পারছে না। পাশের বাড়ির একজন মহিলা এসে ওকে নিয়ে যায় ঘরের মধ্যে আস্তে আস্তে ধরে ধরে। একজন পুলিশ ওর মায়ের মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। রক্তে ভিজে আছে ওর মায়ের শরীরটা। ছুটে গিয়ে মায়ের মৃতদেহের সামনে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে মৌ। মা, 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 তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? মা। মৌকে এরকম দেখে কয়েকজন প্রতিবেশী ওকে সরিয়ে নিয়ে যায় পাশের ঘরটায়। সেখানে হাতে হাত কড়া পরে বসে আছে ওর বাবা। 2 জন পুলিশ রয়েছে তার সাথে। মৌকে দেখে ওর বাবা বলে, মামা, মা আমাকে বাঁচা। আমি ইচ্ছে করে তোর মাকে মারিনি, বিশ্বাস কর। আমি ইচ্ছে করে মারিনি। ওই বটিটা খোলা ছিল, বুঝলি তো? ওই ধাক্কা ধাক্কিতে তোর মা না বটির উপর গিয়ে পড়ে, আর আর তারপরে না ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গলা দিয়ে। এই কথাগুলো শুনে মৌ নিজের রাগ আর সামলাতে পারে না। লাফিয়ে উঠে গিয়ে বাবার জামার কলারটা ধরে বলে, ভালো করেছো, খুব ভালো করেছো বাবা। মাকে একেবারে শেষ করে দিয়েছো। এবার আমাকেও মেরে ফেলো, মেরে আমাকে। সব লেটা চুকে যাক তোমার। মারাও। মৌয়ের এই রাগ, এই প্রতিহিংসা দেখে পুলিশ ওকে নিয়ে যায় অন্য জায়গায়। খবর পেয়ে পিন্টু আসে। তখন মৌয়ের মাকে শবদাহ গাড়িতে তুলছিল। মৌ এসে জড়িয়ে ধরে পিন্টুকে। পিন্টু, 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 আমার মা চলে গেল। পিন্টু, ওই বদমাইশ লোকটা আমার মাকে মেরে ফেললো। পিন্টু, আমার মা চলে গেল। আমার কেউ নেই, পিন্টু, কেউ না। পিন্টু মৌয়ের মাথায় হাত রাখে, তারপর শান্ত গলায় বলে, আমি আছি। বিচারে মৌয়ের বাবার যাবজ্জীবন জেল হয়। সেদিন থেকে পিন্টু নিয়ে আসে মৌকে তার নিজের বাড়িতে। পিন্টুর মা ওদের একটি কালী মন্দিরে বিয়ে দেন। শুরু হয় মৌ আর পিন্টুর বৈবাহিক জীবন। পিন্টু নিজে পড়াশুনো করতে পারেনি টাকার অভাবে, তাই ও তার কষ্ট বোঝে। এগরোল কাউন্টারে বেশ ভালোই লাভ হচ্ছে আজকাল। তাই পিন্টুর অনুপ্রেরণায়
মৌ কলেজে ভর্তি হয়। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমনকি বিএড করে ও এখন একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা। ওদের বিয়ের 6 বছর পর পিন্টুর মা মারা যায়। তারপর থেকেই ওরা দুজন সুখী কপতি। মাঝে মাঝে মৌ বায়না করে এগরোল খাওয়ার জন্য, ঠিক যেমন আজকে করেছে। পিন্টু স্নান সেরে এসে হাঁকে। কি গো, খেতে দাও, খিদে পেয়েছে। কই গো, এসো, আমি ভাত বেড়ে রেখেছি। পিন্টু আর মৌ একসাথে খেতে বসে। মৌয়ের থালায় ভাত অল্প দেখে পিন্টু বলে, এই ভাতে কম পড়েছে নাকি? এই নাও, আমার থেকে নাও। কে বলেছে ভাতে কম? আমি এগরোল খেলাম না, তাই খিদে নেই, অল্পই নিয়েছি। খিদে নেই? এসো, আমি এক গাল খাইয়ে দিই তোমায়। বলে পিন্টু ওর থালা থেকে একটুখানি ভাত নিয়ে খাইয়ে দেয় মৌকে। এটা রোজের ঘটনা। পিন্টু মৌকে একটুখানি খাইয়ে না দিলে ওর মন ভরে না, আর তার সঙ্গে মৌয়ের পেটও ভরে না। আরে মৌ, গুড মর্নিং। গুড মর্নিং শুভ। শুভ মৌয়ের অফিস কলিগ। ওরা দুজনে একই হাই স্কুলে চাকরি করে এবং ওদের দুজনের জয়েনিং ডেট একই ছিল, তাই দুজনে একে অপরের খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে ওঠে। শুভ ইংলিশের টিচার। স্কুলে শুভর সঙ্গে যখন মৌয়ের দেখা হয়, শুভ ওকে গুড মর্নিং উইশ করে। সে ঘড়িতে তখন যতই বাজুক না কেন, মৌও তাই করে। অন্যান্য কলিগরা ওদের এই উইশ করা দেখে হেসেই ওঠে, কিন্তু এটাই ওদের নিয়ম। শুভ জিজ্ঞেস করে, তাহলে মৌ, কি করলে এই উইকেন্ডে? কোথাও ঘুরতে গিয়েছিলে নাকি? কোথায় যাবো বলো তো? এগরোলের কাউন্টার পিন্টু কিভাবে বন্ধ করবে? কাস্টমার দোকান বন্ধ থেকে চলে গেলে তো দোকানের ইমেজ নষ্ট হয় না, তাই আমিও ওকে মানা করি। ও, তাহলে তো একদিন খেতে হবে তোমাদের বাড়িতে গিয়ে পিন্টুর এগ রোল। হ্যাঁ, কোন ছোট বয়স থেকে ব্যবসা করছে ও, সংসার চালিয়েছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে। আচ্ছা, এবং তোমার অভিভাবক হয়েছে? কেন, এ কথা কেন বলছো? অভিভাবক হওয়ার কি আছে? আমাদের অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল, কিন্তু আমার সত্যি খুব ভালো বন্ধুও। আমার মাও হয়তো আমাকে এতটা ভালোবাসতে পারতো না। বুঝলাম, কিন্তু মৌ, তুমি স্কুল টিচার আর তোমার হাজবেন্ডের এগ রোলের দোকান, ভাবো একবার। বলে শুভ সিঁড়ি দিয়ে ওপরে ক্লাসে চলে যায়। মৌ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, শুভর কথাটা বোঝার চেষ্টা করে, তারপর নিজের ক্লাসে চলে যায়। সেদিন রাতে মৌ পিন্টুকে বলে, আচ্ছা পিন্টু, তুমি আবার পড়াশোনা শুরু করলে পারো না? পিন্টু হেসে বলে, হঠাৎ এত বছর পর এই আবদার আমার কাছে? পড়াশোনা তো কোন জন্মেই চুকিয়ে দিয়েছি, এসব এখন আর মাথায় ঢুকবে না আমার। সারাদিন ব্যবসার কথা ভাববো না পড়াশুনো? আর এসব করেই বা কি হবে? ব্যবসা তো আমার ভালোই চলছে। সারাদিন শুধু ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। এগরোল ছাড়া আর কিছুই তোমার মাথায় আসে না? না, পড়াশোনা লোকে দরকারে নয়, ভালোবেসে করে। তুমি তো অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, তাহলে নতুন করে শুরু করতে অসুবিধাটা কোথায় শুনি? কি হয়েছে মৌ? তুমি তো কোনোদিন এইভাবে কথা বলো না। পিন্টু, তুমি যেমন করে চেয়েছিলে আমি তেমন ভাবেই পড়াশোনা করেছি, বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, তোমার স্বপ্ন পূর্ণ করেছি। আমি তাই চাই তুমি শিক্ষায় সম্মানে অনেক অনেক বড় হও। তোমার এই এগরোলের দোকান থেকে একটা বড় রেস্টুরেন্ট খোলো, তোমায় সবাই চিনুক। শুধু শুধু পিন্টুর এগরোল বলে নয়। মৌয়ের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। পিন্টু মৌয়ের অভিমান ভাঙানোর চেষ্টা করে বলে, আচ্ছা মৌ, পৃথিবীতে মানুষ সম্মান কি শুধু পড়াশুনো করলেই পায়? শুধু কতগুলো কাগজের সার্টিফিকেট, এগুলোই কি মানুষের আসল পরিচয়? মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্ব। রাখো তো তোমার দার্শনিকের মতো কথা। বলে এক ঝটকায় পিন্টুর হাতটা নিজের কাঁধ থেকে নামিয়ে দেয়।
অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ার ভান করে সে। আচ্ছা প্লিজ সবাই একটু শোনো, আগামী 2 ডিসেম্বর আমার বিয়ে। তোমরা সবাই নিজের বর, বউ, বাচ্চা আর যারা যারা থাকবে সবাইকে নিয়ে উপস্থিত হবে কিন্তু। বলে নিজের বিয়ের কার্ডটা সবার হাতে তুলে দেয় রিমা। রিমা মৌয়ের স্কুলের একজন টিচার। ওর সামনেই বিয়ে, তাই সবাইকে নিমন্ত্রণ করছে। সবাই সম্মতি জানায় যে সবাই উপস্থিত হবে। মৌ বাড়িতে গিয়ে পিন্টুকে বলে, এই শোনো, তুমি কি 2 ডিসেম্বর দোকান বন্ধ রাখবে? আমার এক কলিগের বিয়ে আছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। আমি কেন যাব? কলিগ তো তোমার। আরে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবাইকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা আচ্ছা, যাব। এই শোনো, তোমার এই নীল রঙের চেক শার্টটা পরবে কিন্তু। ঠিক আছে বাবা, ওইটাই পরবো। রিমার বিয়ের দিন স্কুলের শুভ মৌকে জিজ্ঞেস করে, কি মৌ, আসতো তো আজকে বিয়ে বাড়িতে? হ্যাঁ আসবো, পিন্টুও আসবে। ও, এগরোলের দোকানটা বন্ধ করে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। রাত্রিবেলা মৌয়ের স্কুলের কলিগরা সবাই এক এক করে উপস্থিত হয়। মৌ আর পিন্টুও যায়। দুজনকে সেদিন পাশাপাশি খুব সুন্দর লাগছিল। একে একে সবার সাথে আলাপ পরিচয় হয়। কারোর বর ডাক্তার, কারোর ইঞ্জিনিয়ার, কারোর বর চাকরি করে, এইসব কথাই শুনছিল ওরা। দুজনে চুপ করে দাঁড়িয়েছিল এক পাশে। এরই মধ্যে শুভ আসে। মৌকে দেখে বলে, আরে মৌ, কতক্ষণ? এই 8 ঘন্টা হলো। তুমি এত দেরি করলে যে? আরে জানোই তো আমার বাড়ি কত দূর। গেলাম, ফ্রেশ হই, রেডি হলাম। ও, আপনি পিন্টু বাবু? হ্যালো। এই বলে জিজ্ঞাসু দৃষ্টিতে হাতটা বাড়িয়ে দেয় শুভ পিন্টুর দিকে। পিন্টুও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। তাহলে আজকের এগরোলের দোকানটা বন্ধই রেখেছেন, তাই তো? দেখুন, মৌয়ের কিন্তু বিশাল অভিযোগ আপনাকে নিয়ে। আপনি ওকে একটুও সময় দেন না, শুধু দোকান নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা বলুন তো, ও তো স্কুল টিচার নাকি? ওর এত ছুটি, আর আপনি কিনা আপনার এই এগরোলের ব্যবসা নিয়ে পড়ে থাকেন সর্বক্ষণ। আমি তো ভাবি, এত সুন্দরী বউ থাকতে আপনি কি করে ওকে দূরে রাখেন? এই এগরোলের ব্যবসা করেই মৌকে পড়াশোনা শিখিয়েছি, সংসার চালিয়েছি। আসলে ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি তো, তাই কোথাও ঘুরতে যাওয়া আমাদের কাছে বিলাসিতা। সে কথা ও জানে, ও নিজেও তো কম কষ্ট করেনি। আমি জানি সব। মৌ সব কথা বলে আমায়। আপনার থেকে বেশি কথাই বোধহয় আমার সঙ্গে শেয়ার করে। পিন্টু কথাটার মানে বুঝতে পারল। মৌয়ের দিকে তাকালো, দেখলো মৌ মাথা নিচু করেছে। এবার পিন্টুও তাচ্ছিল্য করে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন কথা বলবে না? আপনি ওর বন্ধু বলে কথা, কিন্তু দিনের শেষে ও কিন্তু আমার স্ত্রী। ওর ভালো মন্দ সব কিছুর দায়িত্বই কিন্তু আমার। অফকোর্স, ডেফিনেটলি। কিন্তু কখনো কখনো চেনাগণ্ডির বাইরেও বেরোতে হয়। আমি মৌকে কতদিন বলেছি, চলো আমরা স্কুলের কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসি, কিন্তু মৌ কিছুতেই রাজি না। ও বলে আপনার নাকি খুব অসুবিধা হবে। দেখুন তাহলে, কত ভালোবাসে আপনাকে। কই, মৌ তো আমাকে এসব কিছু বলেনি। আমি জানলে ওকে যেতেই বলতাম। আমার কিসের অসুবিধা? কি হলো মৌ, তুমি তো আমায় কোনোদিন এসব কিছু বলনি। না না, মানে মানে কি বলবো তাই আর। দেখো, এরপর সুযোগ এলে নিশ্চয়ই ঘুরে এসো, কারণ আমি তো আর নিয়ে যেতে পারি না, আর আমার তোমার ওপর অগাধ বিশ্বাস আছে। এই কথাটার মানে বুঝতে শুভ বা মৌ কারোরই খুব একটা অসুবিধে হলো না। পরদিন সকালে শুভর সঙ্গে স্কুলে দেখা হলো মৌয়ের। শুভ, কালকে এত বেশি কথা বলছিলে কেন? আমি তোমার কাছে কবে দুঃখ প্রকাশ করেছি যে আমি পিন্টুর সাথে সুখে নেই?
কেন নিজেকে প্রবঞ্চনা করছো মৌ? তুমি যে পিন্টুর সাথে ভালো নেই তার প্রমাণ তোমার আমার বন্ধুত্ব। মানে কি বলছো কি? ও কাম অন মৌ, আর কতদিন নিজেকে এইভাবে মিথ্যে বলবে যে তুমি পিন্টুকে ভালোবাসো? আমি তোমায় ভালোবাসি? হোয়াট ননসেন্স! ভালোবাসো না? যদি ভালোবাসো না তাহলে আমার সাথে এত কথা কেন শেয়ার করো তুমি? তাহলে কেন রোজ দিন ফোন করো আমায়? মৌ, তুমি প্রত্যেক মুহূর্তে ভাবো যে পিন্টুর মতো একটা বস্তির ছেলের সাথে তোমার বিয়ে না হলে তোমার জীবনটা হয়তো অন্যরকম হতো, আর বাদ বাকিদের মতো তোমার স্বামীকে নিয়ে যেতে পারতে সবার মাঝখানে। কোনটা বোধ হতো না ওই এগরোলের দোকানের মালিককে নিয়ে? ভাবো ভাবো মৌ, একটু ভালো করে চিন্তা করো। মৌ চুপ করে দাঁড়িয়ে থাকে। এসব কি বলছে শুভ? এগুলো কি সত্যি? পিন্টুকে বিয়ে করে আজকে সত্যিই ও অনুতপ্ত? সেদিন রাতে পিন্টু বাড়ি ফিরলে মৌ ওকে কিছু একটা বলতে যাচ্ছিল। পিন্টু থামিয়ে দেয়, বলে, মৌ, তোমায় তো আমি কোনোদিন ধরে রাখিনি, কোনো কিছুতে নিষেধও করিনি। তোমার যদি মনে হয় তোমার জীবনটা এখানে থেকে নষ্ট হচ্ছে, তাহলে তুমি অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারো, কিন্তু আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। সেদিনও খোলা ছিল যেদিন প্রথম শিখার সাথে তোমায় দেখেছিলাম। তুমি পড়াশোনা শিখেছো, স্কুল টিচার তুমি। হতেই পারে আমাকে তোমার স্বামী বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ হয়, কিন্তু বিশ্বাস করো, আমি তাতে মনক্ষুণ্ণ হইনি। আমার সামর্থ্য দিয়ে তোমার বড় হবার স্বপ্নকে সফল করতে চেয়েছি। কেউ বলতে পারবে না যে তোমাকে বিয়ে করে আমি আমার স্বার্থ সিদ্ধি করেছি। তুমি যদি শুভকে ভালোবাসো তবে তুমি যাও, শুধুমাত্র কর্তব্যের খাতিরে আমার সঙ্গে থেকো না। এতে আমাদের সম্পর্কের অপমান। এতগুলো কথা বলে পিন্টু পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মৌ এবারও চুপ করে দাঁড়িয়ে থাকে। আজকে এসব কি হচ্ছে তার সাথে? সকালে শুভ তাকে বলে সে নাকি পিন্টুকে ভালোবাসে না, আর এখন পিন্টু বলে ও নাকি শুভকে ভালোবাসে। কোনটা ঠিক? এই মুহূর্তে একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মৌ। একদিকের বাঁকে দাঁড়িয়ে পিন্টু, আর অন্যদিকে দাঁড়িয়ে শুভ। কোন দিকে যাবে ও? কোন রাস্তাটা সঠিক? আজ মায়ের কথা ভেবে খুব কান্না পায় মৌয়ের। আজ এত বছর পর তার আবার কেন মনে হচ্ছে যে পৃথিবীতে তার কেউ নেই। 12 বছর আগে যে ওর মাথায় হাত রেখে বলেছিল যে সে আছে, সেই হাত কি আজ সত্যিই আছে তার মাথায়, নাকি মৌ নিজেই অন্য হাত খুঁজে নিয়েছে? সারা রাত ঘুম আসে না মৌয়ের। পরদিন সকালে স্কুলের উদ্দেশ্যে বেরোয় মৌ, কিন্তু আজও স্কুলে যাবে না। আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। ফোন করে শুভকে, বলে, শুভ, আজ স্কুল যেও না, ছুটি নাও। তোমার সাথে দরকার আছে, বাড়ি থাকো, আমি আসছি। শুভর বাড়িতে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যায় মৌ। শুভ আনন্দ উচ্ছ্বাস ধরে রাখতে পারে না, জড়িয়ে ধরে মৌকে বলে, আমি জানতাম তুমি আসবে আমার কাছে, তুমি আসবেই। তোমার উপর আমার বিশ্বাস আছে মৌ। আমি জানতাম তুমি সঠিক সিদ্ধান্তই নেবে। পিন্টু তোমার কোনোভাবেই যোগ্য নয়, এটা যে তুমি বুঝতে পেরেছো শেষমেশ, এতেই আমি খুব খুশি। যাক, এবার শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না আমাদের মধ্যে। শুভ, তুমি একটু বেশি দূর অবধি ভেবে ফেলেছো। আমি এখানে এসেছি একটা কথা বলতে, পিন্টুকে ছেড়ে তোমার সঙ্গে থাকতে নয়। এসব কি বলছো মৌ? তুমি আমায় ভালোবাসো না? না, তুমি আমার বন্ধুত্বকে ভালোবাসা বলে ধরে নিয়েছো শুভ। আমি তোমায় ভালোবাসি না। আমার তোমার সাথে কথা বলা, আমার দুঃখ কষ্ট আনন্দ সবকিছু শেয়ার করাকে তুমি ভালোবাসা বলে ভেবেছো। হয়তো আমারই ভুল ছিল সেটা। সঠিক সম্পর্কটা হয়তো আমি নির্ধারণ করতে পারিনি। মানুষ হিসেবে হয়তো কখনো দুর্বল হয়ে পড়েছিলাম, হয়তো তোমার উপর একটু বেশি ভরসা করতে শুরু করেছিলাম।
কিন্তু এর কোনো অন্য মানে ছিল না শুভ আমার কাছে। ইউ আর রং মৌ। তুমি পিন্টুর প্রতি সহানুভূতির জন্য আমার প্রতি ভালোবাসাকে অস্বীকার করছো। তুমি কর্তব্য পালন করতে গিয়ে নিজের চাহিদাকে কবর দিচ্ছ। সেটা কি তুমি বুঝতে পারছো না মৌ? কর্তব্য? কার প্রতি কর্তব্য? পিন্টুর প্রতি? আই এম নট রং শুভ, ইউ আর মিস্টেকেন। কর্তব্য তো করেছে সারা জীবন পিন্টু আমার প্রতি। আমাকে ওই বস্তি থেকে তুলে এনে আমাকে সামাজিক প্রতিষ্ঠা দিয়েছে ও। কারণ মা মারা যাওয়ার পর সেদিন যে আমার সঙ্গে আর কি হতে পারতো, এখন আমি আর তা কল্পনাও করতে চাই না। আমাকে ও পড়াশোনা করিয়েছে, আর ওর জন্যই তুমি আমার সঙ্গে আজ কথা বলছো। আমি ওই নোংরা বস্তির একটা মেয়ে হলে তুমি আজ আমার সঙ্গে কথা বলো তো দূর, আমাকে ঢুকতেই দিতে না তোমার বাড়িতে। এসব কি বলছো মৌ? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি পিন্টুর সম্বন্ধে কি ধারণা পোষণ করো? কারণ ওর এগরোলের দোকান, আর তুমি একজন শিক্ষিত মানুষ। শুভ, আমার এই কথাগুলো শুনে তোমার যদি এখনো মনে হয় আমি পিন্টুর প্রতি সহানুভূতি দেখাচ্ছি, তাহলে এখনো তুমি ভুল ভাবছো। কারণ কারণ পিন্টুকে আমি সত্যি সত্যি ভালোবাসি। ওর যদি কখনো এগরোলের দাওয়াতে ছ্যাঁকা লাগে, ওর ওই কষ্ট দেখে আমার বুকটা জ্বলে যায়। পেঁয়াজ কাটতে গেলে ছুরিতে আঙ্গুল কেটে গেলে ওর ব্যথা আমি অনুভব করি। এরপরেও বলবে আমি পিন্টুকে ভালোবাসি না? এইসব কথা পিন্টুকে কোনোদিন বলিনি, এইসব কথা বলাও যায় না। হয়তো তোমাকেও বলতাম না, কিন্তু এইগুলো না বললে সারা জীবন তুমি আমাকে ভুলই বুঝতে। পিন্টুই আমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছিল শুভ। ওকে ছেড়ে আমি তোমার কাছে আসার কথা ভাবতেও পারি না স্বপ্নে। তাই তুমি আর আমি আজ থেকে শুধুই বন্ধু। নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাও আর নিজের জীবনটাকে নতুন করে শুরু করো। তাহলে কাল দেখা হবে আবার স্কুলে। মৌ বাড়ি ফেরার সময় পিন্টুর দোকানে যায়। পিন্টু তখন স্যালাড কাটছিল রাতে এগরোলের জন্য। মৌকে এই সময় দেখে একটু অবাক হয়ও। পিন্টু একটু গম্ভীর গলায় বলে, তুমি এই সময় আজ এত তাড়াতাড়ি ফিরলে? পিন্টু, আজ আমি স্কুলে যাইনি। পিন্টু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মৌয়ের দিকে, কিন্তু ওর দৃষ্টি ঝাপসা। পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছে। পাশে পড়ে থাকা একটা কাপড় দিয়ে চোখগুলো মুছে নেয়। মৌ বলে, আজ শুভর বাড়িতে গিয়েছিলাম ওকে কিছু বলার জন্য। ও। এই একটি অক্ষর পিন্টুর গলায় বেশ গুমোট শোনালো। জিজ্ঞাসা করবে না কেন গিয়েছিলাম? তোমার বলার হলে তুমি নিজেই বলবে। বললাম না, তোমার উপর আমার অগাধ বিশ্বাস। আমাকে বিশ্বাস করো, কিন্তু আমার ভালোবাসাকে নয়। করলে কাল রাতে তুমি কি করে বললে আমাকে শুভর কাছে চলে যেতে? তুমি কি করে ভাবলে যে তোমার থেকে আমি আর অন্য কাউকে বেশি ভালোবাসতে পারি? পিন্টু শুধু কর্তব্যের খাতিরে নয়, তোমাকে ভালোবেসেই আমি তোমার সঙ্গে থাকতে চাই সারা জীবন। বলে কেঁদে ফেলে মৌ। আরে আরে তুমি কেঁদো না। কালকে রাতে তোমার ওই কথাগুলো বলে আমিও খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেদিন বিয়ে বাড়িতে শুভর কথা শুনে ভেবেছিলাম যে তুমি হয়তো মনের মতন মানুষ পেয়েছো, আর তুমিও সেদিন কোনো প্রতিবাদ করলে না। ভাবলাম শুভ তোমার মনের কথাই বলছে। মৌ, প্লিজ কেঁদো না, কান্না বন্ধ করো। তোমার চোখে জল দেখে যে আমার মনটাও উথাল পাথাল করে। আমি এগরোল খাবো। আহ্লাদের সুরে আবদার করে মৌ পিন্টুর কাছে। পিন্টু ভেবেছিল আরও বেশি কান্নাকাটি করবে মৌ, কিন্তু পিন্টুর এক কথায় সব রাগ গলে জল হয়ে গিয়েছে ওর। হেসে বলে পিন্টু, দাঁড়াও, আজ এত ঝাল দেব না, তোমার চোখের জল নাকের জল এক করে দেব। পিন্টু, শুভ আমার শুধুই বন্ধু। ও আমাকে কিভাবে আমি জানি না, কিন্তু কিন্তু আমি শুধু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি যাও, পরে কথা বলছি।
না, এখন দোকান বন্ধ করো। শোনো না, শোনো না, শোনো না, শোনো, আমি একটা প্ল্যান করেছি। আমাদের আমাদের রেস্টুরেন্ট খুলে কেমন হয়? শোনো না, আরে শোনো না, আমি টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি পরে কথা বলছি, বললাম তো তোমার সাথে। না না না, এখনই শুনতে হবে, এখনই শোনো। বলছি তো আমি যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। তুমি যাও না, এখনই আমি শুনতে যাচ্ছি। হবে, এখনই শোনো। যাও তুমি, আমি এক্ষুনি আসছি। এভাবেই ওরা আবারও কাছাকাছি আসে একে অপরের। ফিরে পায় পুরনো ভালোবাসা, এগরোলের স্বাদ, গঙ্গার ঘাটে সেই অস্তমিত সূর্যের আলো। সেই আলোর মতোই ওদের ভালোবাসাও চিরসবুজ, চিরন্তন।